नमस्कार आमी शेखर सुबीर ओरा आसছে टीवी নিউজ প্রতিটি মুহূর্তে আপনাদের সামনে ভালো খবর পরিবেশন করে। ভারতবর্ষ এক গণতান্ত্রিক দেশ, সবার স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে, কিন্তু আজ আমরা সত্যি কি স্বাধীনতা পেলাম? সেটা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর দমদমে বিধানসভার প্রার্থী বিজেপি প্রার্থী ডাক্তার অর্চনা মজুমদারের কাছে। আমরা তার কিছু বক্তব্য শুনে আমরা অবাক হয়ে গেছিলাম। আমরা সত্যি কি স্বাধীনতা পেলাম? একজন বিধায়ক সে যখন কারোর কাছে ভোট চাইতে যাচ্ছে তাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, এটা কি ঠিক? আজকে যাকে প্রার্থী নিয়ে আমাদের প্রতিনিধি হয়ে যখন সে সংসদে যাবে, যখন সে বিধানসভায় যাবে, তাদের সমস্যাগুলো তুলে ধরবে, তার সুরাহা পাওয়ার জন্য আমরা প্রতিনিধি হিসেবে তাকে পাঠাচ্ছি। আজকে বিভিন্ন সেক্টর থেকে আসছেন, স্কুল মাস্টার, প্রফেসর, বিভিন্ন সেক্টর থেকে যারা আসছেন তারা আসছে সমাজের উন্নয়নে, কিন্তু উন্নয়ন করতে এসে যেভাবে বাধা সৃষ্টি হচ্ছেন, তাদের মানুষের কাছে পৌঁছাতে দেয়া হচ্ছে না, এটা কি ঠিক? আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিধায়কের নামে বিভিন্ন ধরনের কুৎসা, নোংরামি। আচ্ছা, সেই বিধায়কদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই কাজগুলো কেন করছেন? আপনার ছেলে মেয়ে যখন স্কুলে যাবে, আপনার ছেলে মেয়ে যখন রাস্তায় বেরোবে, কি বলবে? এই তোর বাবাকে এখানে দেখলাম, তোর বাবাকে টিভিতে দেখলাম, তোর বাবাকে এই নামে দেখলাম। সেগুলো কি সত্যি বন্ধ করা যায় না? আজকে কেন যে এক পরিবারে আমি প্রার্থী, আমার বাবা প্রার্থী, আমার ছেলে প্রার্থী, আমার কাকা প্রার্থী, এটা কেন হবে? গণতন্ত্রে সবার অধিকার আছে, কেন আর কোনো প্রার্থী নেই? এই নিয়ে আমরা আপনাদের সামনে আজ দেখাবো গণতন্ত্র কিভাবে হত্যা করা হচ্ছে। যখন তারা সমস্যা নিয়ে কোনো প্রশাসনিক লেভেলে যাচ্ছে, প্রশাসন তাদেরকে সুরাহা দিতে পারছে না, উল্টে তাদের বক্তব্য আমাদের কাছে আসছে আমরা অপারগ। কেন? আপনাদের দায়িত্ব থেকে কেন আপনারা সরে যাচ্ছেন? তাহলে কি আপনার ক্ষমতা নেই? যখন আপনার ক্ষমতা নেই তাহলে আপনি ক্ষমতা থেকে সরে যান, আর যদি সরে নাই যান তাহলে ভাববো আপনি পেটের দায়ে এসছেন, আপনার যে কর্তব্য থেকে আপনি সরে যাচ্ছেন। আর এই কর্তব্য থেকে সরে যাওয়া মানে সমাজকে খারাপ পথে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজ সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাবে, এটা আমরা কেউ চাইবো না। আর সেই খবর নিয়ে প্রতিনিয়ত আমরা ওরা আসছে টিভি নিউজের পর্দায় দেখিয়ে চলেছি যে মানুষকে কিভাবে সুরাহা দেয়া যায়, সঠিক পথে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই আজ আপনাদেরকে দেখাবো যে দমদমের বিধায়ক, এবারের বিজেপি প্রার্থী, তিনি কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন না। এটাই কি ঠিক? আপনারা সেটাই বুঝে এবারের প্রার্থীকে আপনারা ভোট দেবেন কিনা দেবেন, সেটা আপনারাই চিন্তা করবেন। আপনারা ভাববেন সমাজকে উন্নয়নে আনতে গেলে আজকে যারা মাস্টারমশাইরা এগিয়ে আসছে তারা কিভাবে সমাজের উন্নয়নের জন্য এগিয়ে আসছে, আর সেই সমাজকে উন্নয়ন করতে গেলে এদের অবশ্যই প্রয়োজন আছে। তাই আমরা মুখোমুখি হয়েছিলাম ডাক্তার অর্চনা মজুমদারের কাছে, যিনি আমরা দেখেছি এই কোভিডে কিভাবে বিভিন্ন হসপিটালের সমস্যা নিয়ে উনি বারবার মুখরিত হয়েছিলেন। আর সেই অর্চনা মজুমদার এবারের উত্তর দমদমের বিজেপি প্রার্থী হয়েছেন, মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন, মানুষের আশীর্বাদ নিতে যাচ্ছেন। আর সেই আশীর্বাদ নিতে গিয়ে তিনি কি ধরনের সম্মুখীন হচ্ছেন সমস্যার, সেই খবর নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি, দেখুন। দিদি, আপনি তো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরে ছিলেন, তা সেখানেও একটা জনসভা করার সুযোগ ছিল আপনার, তা আপনি হঠাৎ রাজনীতিতে এলেন? আমি ইউপিএসসি 80 ব্যাচের ক্যাডার, সেন্ট্রাল সার্ভিস ক্যাডার। দীর্ঘদিন ভারত সরকারের চাকরি করেছি, সেদিকে অনেক বড় একটা জায়গায় পৌঁছেছিলাম, আরও পৌঁছাতাম। 7 বছরের চাকরি বাকি ছিল। কাজ করতে গিয়ে দেখেছি যে কাজটা আমি করতে চাই, যেটা করলে আমার মানসিক শান্তি পাবো, সেটা কিন্তু শুধু ডাক্তারি করে হয় না। বিশেষ করে পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গের মানুষের সেবা বা পরিষেবা বা পশ্চিমবঙ্গে বাঙালির এই দুরবস্থার থেকে আমার বাংলাকে তুলে আনতে আমাকে কিন্তু রাজনৈতিকভাবে একটা জায়গায় আসতে হবে। তার নইলে আমার ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে, বয়সটা বেড়ে যাবে, রিটায়ারমেন্টের জন্য অপেক্ষা করবে, আর বাংলার অবস্থা আরও তলানিতে থাকবে। সুতরাং যারা রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন, এদের মনের মধ্যে ভারত মাতার জন্য বাংলার জন্য কিছু করার ইচ্ছে, তারা কিন্তু বসে থাকতে পারে না। আমার মতো চাকরি বাকরি, প্রফেশন, প্র্যাকটিস সব ছেড়ে আধা জল খেয়ে এখন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে নেমে পড়েছি প্রায় বেশ কিছুদিন। এখন দল আমাকে প্রার্থী করেছেন, সুতরাং আমার ঘরে বড় দায়িত্ব। এই প্রার্থী হিসেবে এই কেন্দ্রটা জয় করে এই সিটটা মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে উপহার দেওয়া আমার প্রথম কর্তব্য। আচ্ছা, আপনি তো করোনার সময় রাজ্য সরকারের সঙ্গে আপনার বিরাট একটা যুদ্ধ চলছিল, আবার রাজনীতিতে নেমে আর একটা যুদ্ধে আপনি নেমেছেন। এই যুদ্ধটা কীভাবে কীরকম উপভোগ করছেন? করোনার সময় যেটা হয়েছিল সেটা রাজ্য সরকারের সাথে না, সেটা কোনো দলের সাথে না, সেটা মানুষের উপরে করোনার মতো একটা অতিমারির সময় বাংলার মানুষের উপর যে বঞ্চনা, তাদের চিকিৎসা নিয়ে যে অসত্য প্রচার, তাদের মিনিমাম টেস্ট হচ্ছিল, পরীক্ষা হচ্ছিল অন্যান্য রাজ্যের থেকে অনেক 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 কম। কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকাগুলো সেগুলো যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, ভেন্টিলেটর বাড়ানোর জন্য, হাসপাতাল সেট আপ বাড়ানোর জন্য, সেই সবগুলোর থেকে অনেক দূরে রাজ্য সরকার। তারা তাদের মতো করে তারা একটা ডেটা আজ অবধি তারা তাদের সাইটে পাবলিশ করেনি। সেটা এই টাকাটা কোথায় খরচা করলাম, কত খরচা করলাম, কত ফেরত গেল, কিসের খরচা হলো, এটা সরকারের টাকা, মানুষের জানার অধিকার আছে। এবং এর মধ্যে কিছু পলিসি আছে, নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলোর বিরুদ্ধে না বলে পারছিলাম না, তাই বলেছি, চেষ্টা করেছি মানুষকে। অবশ্য একটা জিনিস ঠিক, আমি যেগুলো যেগুলো বলেছিলাম ঠিক তার দুদিনের মধ্যেই রাজ্য সরকার সেগুলোকে আস্তে আস্তে নিজেকে শুনতে পারছে। এটা একটা ভালো দিক ছিল যে আমি যে পয়েন্টসগুলো রেইজ করছিলাম, এই জায়গাটায় আমাদের দুর্বলতা, রাজ্যে এইটা হচ্ছে না, বা এই করোনার জন্য এতগুলো এইভাবে করা উচিত, তারা সেগুলো আলটিমেটলি ফলো করছিল। বা ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে ওরা বলেছিল একটা কমিটির কাছে যেতে, মৃতদেহ লোকানো নিয়ে, কোমরবিডিটি নিয়ে, নানান ইস্যুতে, নানান সময় ভ্যাকসিন নিয়ে। তো রাজ্য সরকার অল্প হলেও আমার কথা শুনেছেন, শত্রু ভাবলেও রাজ্যের মানুষের উপকার হয়েছে, সেটা আমার বড় পাওয়া। আর এখন যেটা হচ্ছে এটা তো একেবারেই রাজনৈতিক যুদ্ধ, ভোটের যুদ্ধ। ভোটের যুদ্ধে জয়টাই শেষ কথা। আপনি ভালো মানুষ হতে পারেন, ভালো ডাক্তার হতে পারেন, ভালো রাজনীতিবিদ হতে পারেন, ভালো কাজ করতে পারেন, কিন্তু ভোটে জেতাটা শেষ কথা। আর এই রাজ্যে আমি প্রচার করতে গিয়ে যেটা দেখছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার যে অধিকার, রাজ্যের সরকারের যে দল, তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তার বিরোধ করছেন। তারা বলছেন খেলা হবে, তারা বলছেন কী করে ভোট দেয়। আজকেই আমি আমার উপরে একটা আঘাত এসেছিল, আপনারা দেখেছেন, সেগুলো সব মিডিয়া দেখিয়েছে। একটা পার্টিকুলার কমিউনিটির মানুষ যে অঞ্চলে বেশি, সেই অঞ্চল দিয়ে আমি আমাদের ক্যাম্পেইন করে আসছিলাম। জায়গাটার নাম হলো বরফিল্ম, অঞ্চলটির নাম হলো বরফিল্ম অঞ্চল। তো হঠাৎ আমরা আসছি, আমাদের লোকজন যাচ্ছে, আমি যাচ্ছি, মানুষের সাথে গৃহ সম্পর্ক অভিযান চলছে। হঠাৎ একদল তৃণমূলের দুষ্কৃতী বিড়াল দিচ্ছিল, ছুটে আসলো। এই রাস্তা দিয়ে গেলে জয় শ্রীরাম বলা চলবে, আমাদের ছেলেদের সঙ্গে ঢেলাঢেলি বস্তা বস্তি, আমাদের যে কোনো ফ্ল্যাগ ছিল ফেলে দিল। আমি যখন প্রতিবাদ করলাম, ভাই
আপনি রাজনীতি করুন, আপনি আপনার জায়গায় করুন, আপনার ফ্ল্যাগ লাগান, আপনার দেয়াল লিখুন, কিন্তু আমরাও রাজ্যের নাগরিক, আমাদের অধিকার আছে। আমরা জনসংযোগ করবো, ফ্ল্যাগ লাগাবো, আমাদের কার্যকর্তা আমাদের কাজ করবো। আপনি কারো রাজনৈতিক প্রচারে বাধা দেওয়ার অধিকার কিন্তু ইলেকশন কমিশন কাউকে দেয়নি। আমরা মুখে কথা বলছি, তারা হাতে ঠেলে আছে। পুরো ঘটনাটাকে এখানকার যে 1 নম্বর দুষ্কৃতি, আগে তৃণমূলের কাউন্সিলর, এখন কেয়ারটেকার, তিনি 100 মিটার দূরে দাঁড়িয়ে মোবাইলে কন্ট্রোল করছিলেন, ওপেন আর্মস নিয়ে। এইরকম জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলার রাজনীতি। প্রশাসন, পুলিশকে ফোন করলাম, ইলেকশন কমিশনকে জানালাম, তারা সাথে সাথে এসে গেছে। এবং তারা এসছেন বলে বেশি বড় ঘটনা ঘটেনি, তাদের সরিয়ে দিয়েছে। কিন্তু তাদের যে অ্যারেস্ট করা দরকার, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া দরকার, তা আপনি কি থানায় এফআইআর করেছি। এফআইআর করেছি, নির্দিষ্ট কারো নামে করেছে? যারা এসছেন তাদের নাম আমার স্থানীয় ছেলে সবাই জানেন, এবং তাদের যে মূল পান্ডা তার নাম করছে। কিন্তু এফআইআর করছি, ইলেকশন কমিশনকে জানাচ্ছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তাদের কাছে আমরা বার্তা পাঠিয়েছি। এই অঞ্চলে আমি এই যতদিন নির্বাচন আমার নাম ডিক্লেয়ার হয়েছে, ধরুন 15 দিন কি 16 দিন, এর মধ্যেই 15 দিন হয়নি বোধ হয়, এর মধ্যে আমি 5 বার আক্রান্ত হয়েছি। পরশু দিনে আমার গাড়ি ডাম্পার দিয়ে ঘষে ছিঁচড়ে দেওয়া হয়েছে। তার আগে একদিন মাঝরাতে আপনারা জানেন ওপেন আর্মস নিয়ে আমাদের গুলি চালানো হয়েছিল, কার্যকর্তার বাড়িতে গুলি লেগেছে, মাথা ফেলেছে, আমিও আঘাত পেয়েছি। তো বারবার আমার উপরে নানা ধরনের হানা বা মৌখিক উল্টোপাল্টা কথাবার্তা, নোংরা, মানে যাকে বলে হিউমিলিয়েশন করিয়ে, এরা আমাকে ভয় পাচ্ছে। বিজেপির কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে, সাধারণ মানুষদের ভয় দেখানো হচ্ছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। তা প্রত্যেকবারই কি এটা তৃণমূলই করছে? এখনো অব্দি যেটা পেয়েছে তৃণমূলের দুষ্কৃতি, আশ্রিত দুষ্কৃতি, রাজ্য সরকারের মদতপুষ্ট দুষ্কৃতি, এবং তারা বিখ্যাত এখানে এই অঞ্চলে তৃণমূল দলটা করার জন্য স্থানীয় মানুষজন তাদের চেনেন, তাদের তৃণমূলের দুষ্কৃতিই মানুষের গণতন্ত্র রক্ষা যায়। আমার আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশ্ন, ভোট দেওয়া মানুষের হয়তো সাময়িক ভঙ্গ করা যেতে পারে, ইতিহাস বলে যে মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগের অধিকার যদি থেকে তাদের বুঝি বলা, মানুষ কিন্তু খেতে হয়। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার কেউ দেয়নি, কোনো সরকারকে দেয়নি, কোনো রাজনৈতিক নেতা নেই। সেই কাজটা করবেন না। আপনারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হন। আপনার যেটা কাজ, রাজনৈতিক প্রচার, আপনারা সেগুলো করুন। তো বিরোধী দলকে আক্রমণ করবেন, মানুষকে ভয় দেখাবেন, রাস্তায় বেরোতে বন্ধ করতে পারবেন, এগুলো করা যায় না। অন্তত বাংলার মতো জায়গা যেখানে মানুষ সচেতন। বাংলায় দেখেছেন, আমাদের ইতিহাস বলে যে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে। বাংলার থেকে আমাদের স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র থেকে বলেন কে নেই বাংলা, সেই বাংলায় আজকে এখানে তলানিতে থেকে দাঁড়িয়ে আছে। এখন যদি ভারতীয় জনতা পার্টির হাত ধরে আমরা বাংলার হৃত গৌরবটাকে পুনরুদ্ধারের জন্য ভোটের মাধ্যমে সরকার করতে চেষ্টা করি, তাতে তো ভয় তুমি তো করলে অনেকদিন। বাংলা এখন নারী পাচারে, অ্যাসিড অ্যাটাকে, মহিলা 498 কেস, যে কোনো মামলার বিচার হয় না, এগুলো তো প্রথম, সারা দেশের মধ্যে প্রথম। বেকারত্ব তলানিতে, একটা যুবক ছেলে গত 10 বছরে কোনো সরকারি চাকরি, সিভিক পুলিশ পেয়েছে, আশা ICDS পেয়েছে। কেন? আমরা যখন বাংলা থেকে পড়াশোনা করি, আমরা ডাক্তার হয়েছি, ক্লাস স্কুল থেকে পড়াশোনা করি, আমরা অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে UPSC ক্লিয়ার করে আমরা ন্যাশনাল লেভেলে টপ করেছি। আজকে বাংলার ছেলেমেয়েরা সেখানে কি হয়েছে? বাংলার মেধা কি কমে গেছে? বাংলার মেধা ঠিক আছে, মেধাগুলোকে ভাবতে দেওয়া হচ্ছে। তাদের ওই ক্লাব, তাদের কালচার, 20 টাকার প্যাকেট মদ, লটারির ব্যবসা, এর মধ্যে আটকে দেওয়া হচ্ছে। ধরুন এই 10 বছরে আপনার টেটের পরীক্ষা নেই, চাকরি নেই,
বলছে পশ্চিমবঙ্গ আগামী 10 বছরের মধ্যে পুরো বৃদ্ধাশ্রম হয়ে পড়বে। আর এই কথা যখন বলছেন মানুষের কাছে, তখন মানুষের রিয়াকশনটা কি দেখতে হবে? আমার সাথে অন্তত একটা দিন একটা বেলা আমার প্রচারে যান, মানুষের কি কষ্ট, বর্ধিষ্ঠ পরিবার, শিক্ষিত পরিবার, বড় বড় বাড়ি, সামনে এতটা করে নামা, তোমার নোংরা, জীবনে কখনো সেখানে পরিষ্কার হয় না, মশা ভর্তি, আমার বিকেলে 3-4টে সূর্য ডুবলে ওখান দিয়ে হাঁটা যাবে না, এই হলো পরিবেশ। প্লাস্টিক, স্বচ্ছ ভারতের কোনো নাম গন্ধ, প্লাস্টিক মানে সর্বত্র। আচ্ছা গেল, এরপরে চিকিৎসা, হাসপাতাল, কোনো একটা হাসপাতাল নেই এই অঞ্চলে, উত্তর দমদম অঞ্চলে মানুষকে পরিষেবা দেওয়ার মতো একটা সরকারি হাসপাতাল থাকে, যেখানে মানুষ তার বাচ্চাটা ডেলিভারি করবে, একটা অ্যাক্সিডেন্ট কেস দেখাবে, একটা হার্ট অ্যাটাক পেশেন্ট যাবে, এখানে স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, নামকা বাস্তাবে একজন সিস্টার বা আশাকর্মী থাকেন, তারা প্যারাসিটামল দিয়ে দিয়ে চেনে থাকে। আর একটা আছে নর্দমদম হাসপাতাল, এই চিকিৎসা হয় সেটা আমার চেয়ে স্থানীয় মানুষ ভালো করে। সুতরাং এইখানের মানুষের যে অধিকার, যে একটা ভালো হাসপাতাল ওখান থেকে এত কাছে, এখানে পার্সেন্ট রেফার হয়ে আজীবন এই সাগর দত্তে চলে যাচ্ছে মানুষগুলো এখানে চিকিৎসা করেন। একটা মিনিমাম একটা হসপিটাল এই অঞ্চল কি দাবি করতে পারে না? আমি মনে করেছি যদি আমি জিতি, আমি কিন্তু এই জায়গায় একটা উন্নত মানের আধুনিক সরকারি হাসপাতাল, এটা আমার ইনিশিয়েটিভ। এরপরে মানুষের একটা ছেলে, একটা বাবা হাত ধরে মিট করলাম, সেই বাবা ছেলে 3টেই পোস্ট গ্রাজুয়েট, 3টেই বেকার, বলছে আমি মেলায় মেলায় ঘুরি, মেলায় ঘুরে আমি কিছু পয়সা আনি, সে পয়সা দিয়ে 3 ছেলে ওর মা বাবা আমাদের পেট চলে, হাউ হাউ করে কান্না। এই যে একটি মেয়ে, সেই দিন দেখলাম মেয়েটিকে বাড়ি থেকে কাউন্সিলর বের করে দিয়েছে, বাড়িটা প্রমোট চলছে, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। কমপ্লেন করলেন, থানায় গেল, থানায় এফআইআর করলো, সাবজুডিস, 10 বছর সাবজুডিস, আরও 10 বছর সাবজুডিস। মেয়েটি 17 বছর থেকে এখন 24 বছর, প্রাইভেট ফার্মে কাজ করে পেট চালাচ্ছে বাইরে থেকে। মেয়েটির মা সমস্যা হবে, এই ধরনের অভিযোগ প্রতিটি মানুষের। অর্ধেক লোক দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি আসে না, কেন? তারা দাঁড়াতে একটা টাকা তুলে পারেন। একটা শৌচালয় ভেতরে যে প্রান্তিক জায়গা নেই, যে সুযোগ সুবিধাগুলো কেন্দ্র সরকার থেকে আসছে সেগুলো নেই। আপনি কি কি পরিষেবা, ধরুন আপনি এখানে জিতে যান, আপনি উত্তর দমদমে কি কি পরিষেবা দিতে পারবেন বা দেবেন, এটা কি উল্লেখ করছেন আপনি? ইট ইজ টু আর্লি টু স্পিক অ্যাবাউট দ্যাট। কেন কি আমি ভোট লড়বো, জিতবো, জিতে আমি করবো, এগুলো বলা হয় খানিকটা আমার কাছে ছোটো মনে হয়। আমি কাজে বিশ্বাস করি, কাজ করে মানুষকে বলতে চাই আমি তোমার জন্য কাজ করেছি, কাজ না করে এটা করবো বলাটা সাজে না। তবুও যেটা একটু আমি বলছিলাম, এই অঞ্চলে একটা ভালো হাসপাতাল আমি করবো, দিস ইজ মাই ইনিশিয়েটিভ, এটা আমি করবো। তারপরে ওই যে খোলা নালা নর্দমা, মিউনিসিপ্যালিটির যে দুরবস্থা, কোনো পরিষেবা নেই, এগুলো আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার, আমরা আমাদের যে সংকল্পপত্র প্রকাশ করেছি সেখানে আমাদের বলা হয়েছে এই রাজ্যের মহিলারা মানে বাংলা মেয়েকে চায়, বলছেন মাননীয়, বিজ্ঞাপন নিচ্ছেন কোটি কোটি টাকা সর্বত্র। আপনি বাংলার একটা দেয়াল পাবেন না যে দেয়ালে বাংলা মেয়েকে চায় লেখা নেই, আর একটা হাসি হাসি মুখ নেই। বাংলা মেয়েকে চায় কি না সেটা তো বাংলার মানুষ ভোট দিয়ে বলবে, সেটাকে একটা বিজ্ঞাপনের কোটি টাকা খরচা করে বলবে। তো বাংলার মেয়েদের জন্য আমরা যেটা ভাবছি, আমাদের যেটা সংকল্প, সেটা হলো কেজি টু পিজি, মানে পুরো মেয়েদের পড়াশোনার খরচাটা সরকার বহন করবে, কেজি টু পিজি ফর অল ওমেন। একটি মেয়ে 18 বছর বয়স হলো, প্রাপ্তবয়স্ক হলো, সে বিয়ে থা করবে না চাকরি করবে না ব্যবসা করবে, সেটা তার ডিসিশন। তাকে কোনো দাদার কাছে হাত পাততে হবে, তার অ্যাকাউন্টে সরাসরি 2 লক্ষ টাকা পৌঁছাবে। সেই টাকা দিয়ে মেয়েটি আত্মনির্ভর হতে পারে, ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, ফার্দার হায়ার স্টাডি করতে পারে,
যারা ইচ্ছা সে করবে। আমরা ভেবেছি চাকরির ক্ষেত্রে মেয়েদের জন্য 33% জব রিজার্ভেশন। কেন কি একটি মেয়ে লেখাপড়া শিখে বিয়ে হলো, শ্বশুরবাড়ি গিয়ে হাতাকুন্তি নামলো, এডুকেটেড কোয়ালিফাইড বাঙালি মেয়েরা এগুলো করার পরেও তাদের সন্তান পালনের পরেও সময় থাকে। তারা আত্মনির্ভর হতে চায়, স্বনির্ভর হতে চায়, সম্মানে বাঁচতে চায়। কারো কাছে হাত পাততে বাংলার মেয়েরা চায় না। তাই বাংলার মেয়েদের আত্মনির্ভর করার জন্য আমাদের চাকরিতে 33% রিজার্ভেশন করেছে। সুতরাং যেভাবে একটা মেয়েকে বাঁচা দরকার, যে সম্মান দরকার, একটি মেয়ে বাংলার যে সম্মান পাচ্ছে না, সেইটার জন্য যে আমাদের আন্তরিক প্রচেষ্টা, সেটা আমি মনে করি ভারতীয় জনতা পার্টির সরকার এসে বাংলার সোনার বাংলার দিকে আমি একদম দেখি। এছাড়া যুবদের সংকল্প, বেকারত্ব, চাকরি, আরও এখানে শিল্পায়ন বা আইটি, কৃষি, প্রত্যেকটি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো, জমি নীতি চেঞ্জ করে বাইরের বিনিয়োগকারীরা যাতে এই রাজ্যে এসে বিনিয়োগ করেন এবং জব ক্রিয়েশন হয়, সেগুলোর উপরে ভাবনা চিন্তা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে। ওপেন নালা নর্দমা, বিশেষ করে দমদম অঞ্চলে ভাবা যায় না, কলকাতা থেকে 10 কিলোমিটার দূরে এইরকমভাবে একটা ওপেন সিগারেট 21 শতাব্দীতে, সেই ব্রিটিশ আমলের সেইগুলো এখনো চলছে। কি করছে সরকার? এই যে আপনাদের সিপিএম এর সরকার এত বছর, 34 বছর মানুষকে তো মানুষ না গিনিপিগ করে রেখেছিল, ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে। ইউ প্রোভাইড সার্ভিস টু কমিউনিটি, দেন অনলি ইউ ক্যান প্রোভাইড সার্ভিস টু গভর্নমেন্ট। সোজা কথা, আমি যেটা মনে করি মানুষের পরিষেবা দেওয়াটা আমাদের প্রথম কাজ। আমার সেই কাজের পরে আমার দল, তারপরে আমি, এই ভাবনার থেকে আমি রাজনীতি করতে এসেছি। সুতরাং আমার বিশ্বাস, আমার প্রতিদ্বন্দ্বীরা যত বড় হোক, বড় নেত্রী হোক, রাজ্যের মন্ত্রী হোক, কিংবা তন্ময় বাবুর মতো বিচক্ষণ পলিটিশিয়ান, এস্টাবলিশড পলিটিশিয়ান, আই রেসপেক্টিভ পার্সন, কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি আমি প্রথম। আমার ধারে কাছে কোনো আমার কেউ আসবে এবং সেই জায়গা দিয়ে আমাকে কেউ আটকাবে না। কিন্তু একটা ব্যাপারে আমরা দেখলাম, আমি 8 ঘন্টায় আপনার অঞ্চলে ঘুরলাম, দেখলাম যে টোটাল দেয়াল দুটো দল ভাগাভাগি করে নিয়ে নিয়েছে, সেখানে আপনার জায়গা রাখেন। প্রায় দেখলাম সব দেয়ালই ওদের দখল, নয় চন্দ্রিয়া মোর্চা, নয় তন্ময় মোর্চা, সেখানে অর্চনা মন্দিরে কোথাও নাম নেই। এটা কেন হতো? এটা দুটো তিনটে কারণ। প্রথম হলো, আপনি বুঝতে পারছেন এইবারের লড়াইটা বিজেপি ভার্সেস নন বিজেপি। সামনে যত দলই থাকুক, ভেতরে কিন্তু একটাই বিজেপি ঠেকা। সুতরাং সবাই মিলে ভাগাভাগি করে বিজেপিকে ঢুকতে দেবো, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, আমাদের ক্যান্ডিডেটের ডিক্লেয়ার হয়েছে প্রায় 20 দিন বাকি, ততদিনে কার নাম লিখবে সেই ভাবতে ভাবতেই ওদের দেয়ালগুলো খুলতে। তৃতীয়ত, আমরা দেরিতে শুরু করি কিন্তু সবার ফার্স্টে, এটা রেকর্ড বলছে, ইতিহাস বলছে, আমি বলছি। আর দেয়াল লিখে যদি ভোট জেতা যেত, তাহলে তো ভোটের দরকার ছিল না। উনি বলছি, দেয়াল লিখে, ভয় দেখিয়ে, গায়ের জোরে মানুষকে বেরোতে না দিয়ে, বা আমাদের কর্মীদের খুন করিয়ে ফাঁসি কাটে ঝুলিয়ে আমার উপরে, আমি ক্যান্ডিডেট, কারণ আমি জানতাম ক্যান্ডিডেট নই, আমি একজন ডাক্তার, একজন গাইনোকোলজিস্ট, আমি একটা ভারত সরকারের সেক্রেটারি, কত বছর অফিসার, 3 দিন আগে চাকরি ছেড়ে এসেছি। আমাকে রাস্তায় ধরে ধাক্কা ধাক্কি মারামারি হবে, তাহলে সাধারণ মানুষ কোথায়? আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের এই গণতন্ত্রে সাধারণ মানুষ কোথায়? সেই উত্তরটা আমি চাই মাননীয় কাছে। কোথায় রেখেছেন আপনি? মানুষ কথা বলতে ভয় না, রাস্তায় বেরোতে ভয় না, ভোট দিতে যেতে ভয় না। এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে এনে সোনার বাংলা তৈরি আমাদের। আরেকটা ব্যাপারে আপনার বিরুদ্ধে আরেকটা ঘটনা প্রত্যেকের নজরে এসেছিল, সেটা হচ্ছে আপনার অঞ্চলে একজন বয়স্ক ভদ্রমহিলাকে হত্যা করা হয় বা তৃণমূলের আশ্রিত লোকেদের গণ্ডগোলের জন্য মৃত্যু হয়, কিন্তু তার ডেথ সার্টিফিকেটটা আপনি দিয়েছিলেন। সেখানে বিশাল বিতর্ক, চন্দ্রিয়া মোর্চা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, সেই সম্পর্কে আপনার বিশাল বিতর্ক, বিশাল প্রতিবাদ, মাননীয় থেকে মাননীয়, ছোট মাননীয়, অথবা রাধাকে, এবং তৃণমূল তো 3-4
4-5টা লোক করে, বাকি লোকরা তো করে না। না তো ভারতীয় জনতা পার্টি না একটা অ্যাসেম্বলিতে 50 জন বড় নেতা আসবে, সেই অকাত নেই আমাদের, যেটা সর্বভারতীয় দল, পৃথিবীর সবচেয়ে বড় দল। তো তারা এখন বুঝে গেছেন, পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এই সিটটা হয়তো তাদের পক্ষে ধরে রাখা সম্ভব হবে না, তাই নানা ধরনের কথা বলছে। প্রথম কথা, 80 বছরের বৃদ্ধা, তার একটা অপরাধ, সে আমাদের একজন কার্যকর্তা নয়। শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মা হওয়ার অপরাধে একজন বৃদ্ধাকে ইট দিয়ে মুখ, মাথা, সারা শরীর থেতলে দেওয়া হয়েছে, থেতলে দেওয়া হয়েছে। এবং সেই মহিলাকে আমরা আমাদের দল থেকে আমরা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করিয়েছি, সবচেয়ে আধুনিক এবং ভালো জায়গা। প্রায় 27-28 দিন তিনি চিকিৎসায় ছিলেন। তারপরে যাওয়া হয়, চিকিৎসা অনেক ব্যয়সাধ্য বটে। তারপরে তিনিও বাড়ির জন্য, ছেলে আছেন, একমাত্র ছেলের কাছে আসার জন্য ছটফট করছিলেন। একটু ভালো হওয়ার পরে তিনি শি ওয়াজ রেসপন্ডিং টু কনজারভেটিভ ম্যানেজমেন্ট। তো তার ফলে উনি বাড়ি আসেন। বাড়ি এসে 2-3 দিনের দিন উনি মারা যান, কারণ ওনার ইন্টারনাল ইনজুরি। ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এখানে একজন ক্যান্ডিডেট হয়ে লড়াই করতে এসেছি, এখানে আমি ডাক্তারি করতে আসিনি। যার ফলে আমার কাছে আমার লেটারে কিছুই নেই। যখন শুনলাম আমাদের কার্যকর্তার মা রাত্রি 4:20 মারা গেছেন, আমি সঙ্গে সঙ্গে, এটা আমার, আপনি বলতে পারেন আমার ধর্ম। আমি যখন কোনো কার্যকর্তার কোথাও কোনো অসুবিধায় পড়ে, সব কাজ ফেলে সবার আগে তার কাছে, এটা আমার নিজের থেকে আমি ফিল করি যে আমার যাওয়া উচিত এবং আমি আমার কর্তব্য দেবো। এখানে গিয়ে দেখলাম একজন ডাক্তারবাবু বসে সার্টিফিকেট লিখছেন এবং তাকে বাইরে থেকে দাদারা কন্ট্রোল করছেন যে তাকে লিখতে হবে নর্মাল ডে, 82 বছরের বৃদ্ধা, দিস। এবং আমি যখন বললাম এই বৃদ্ধার গতকালকে ডিসচার্জ সার্টিফিকেটটা দেখুন, তার মাথার হাড় থেতলানো, তার গলার হাড়, হাতের হাড়, এই রিড সব টুকরো হয়ে রয়েছে, তার সারা শরীরে ইনজুরি, ছিন্ন ভিন্ন শরীর, এটাকে আপনি নর্মাল ডেথ কী করে বলছেন? তাহলে পোস্টমর্টমের জন্য চলুন। উনি পালিয়ে গেলেন, কারণ আমি একজন ডাক্তারের সামনে উনি ওই কথা লিখতে পারছিলেন। উনি পালিয়ে যাওয়ার পরে প্রায় 3 ঘন্টা আমরা বসেছিলাম, কোনো ডাক্তার আসেনি, ঢুকতে দেওয়া হয়নি। আমরা এমন রাজ্যে বাস করি যে রাজ্যে একজন বিজেপি কার্যকর্তার মা যদি মারা যান, সেখানে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, সত্যিকারের অসুখ লিখে ডেথ সার্টিফিকেট দিতে একটা ডাক্তার পাওয়া যায়। অবশেষে বেলা যখন 11টা বাজে, 11:30, আমি তখন বলি যে আমাকে একটা লেটারে প্রিন্ট করে বের করে দাও পার্টি অফিসে নিয়ে, আমি ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি। কারণ একটা ডেথ সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা এবং রেজিস্ট্রেশন দুটোই আমার আছে, হতে পারি আমি পারি, কিন্তু আমি তো ডাক্তার। আমি তখন ডেথ সার্টিফিকেটটা লিখি এবং লিখতে গিয়ে আমি সত্যি কথাগুলো লিখেছি যে ওনার বেধড়ক মারধর করা হয়েছিল 1 মাস আগে এবং তার ফলে উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, একটু সুস্থ হয়ে বাড়িতে এসছেন। ওনার যে ভেতরে যে প্রত্যেকটা অর্গানে যে পরিমাণ রক্ত জমে আছে, ভেতরে যে ইন্টারনাল ইনজুরি, এই বয়সে তো এত সহজে জোড়া উনি ধকলটা নিতে পারেন। বাড়িতে এসে সেই সাপোর্ট, যে লাইফ সাপোর্টটা উনি পাচ্ছিলেন, সেটা সারা জীবন কাউকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা সম্ভব, আমি সেটা পারিনি, মারা গেছে, মৃত্যুর কোলে ডলে পড়েছে, সেটাই লিখেছে। তার জন্য আমার কোনো হাইকোর্ট করবেন, আমি বলেছি সুপ্রিম কোর্ট করুন, তার জন্য তারা রেজিস্ট্রেশন বাতিল করবেন, কিছু করুন, কোনো আপত্তি নেই। যদি আইন বলে যে একটা ডাক্তার হয়ে আমি ডেথ সার্টিফিকেট দেওয়াটা বেআইনি, যদি আইন বলে একটা মৃতদেহ পড়ে আছে, কোনো ডাক্তার আসবে না, তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে বের করাটা অপরাধ, আমি সেই অপরাধের শাস্তি নিতে রাখবো। এবং আমি থানার ওসিকে বলেছিলাম ইমিডিয়েট পোস্টমর্টম করি, কারণ পোস্টমর্টম করতে দেওয়ার রাইটটা আমার না, আমি বলতে পারি যে এটা পোস্টমর্টম করা হবে, করবেন থানার আইসে, সেটা ওনারা করেনি। তড়ি ঘড়ি করে আমাদের থেকে বদলটা নিয়ে বডিটাকে ফিরিয়ে দেওয়া আছে, সব জিনিসগুলো রেকর্ডেড হয়ে যায়। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন দিস কান্ট্রি। আর কি বলবো? এই ওসি কথা বলে, নিমতা থানার ওসি ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচয় আছে, উনিও মাঝে মাঝে বলে ফেলেন বা বলেন যে এখন যা পরিস্থিতি, অনেক
কাজটাকে আন্ডার প্রেশারে করতে হয়, সেটা কি আপনারা জানেন? পদ্ধতি হয়। আপনি জানেন না, আমি যখন এখানে প্রথম কাজ করতে আসলাম, একদিন রাত্রিবেলা আমাদের কিছু ফ্ল্যাগ, ঝোলানো ফ্ল্যাগ নামিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোনো কর্মী বিরোধ করতে গেলে তাকে ফেলে মারা হচ্ছে। তখন রাত্রি 11টা বা 11:30, জায়গাটা হলো আপনার ওই মাইনরিটি ডমিনেটেড ওই একজন বড় নেতা, কুখ্যাত নেতা, যিনি আগে কাউন্সিলর ছিলেন এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, তার এরিয়া। সবাই ভয় পায় সেই জায়গায়। প্রত্যেকে আমাকে বলছে যেও না, যেও না, যেও না, মারাত্মক। আরে আমার কার্যকর্তা সেখানে মার খাচ্ছে, আমি যাবো না? আমি চলে গেলাম, থানার আইসিকে ফোন করলাম, আপনি ফোর্স পাঠান। উনি ফোর্স পাঠিয়েছেন, ফোর্সরা সেখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আমি গেলাম, কার্যকর্তাকে উদ্ধার করলাম। তারপরে আমরা যখন ছেলেরা যখন খানিকটা গেছে, দেখি আইসির সামনে সেই নেতা এবং তার ভাই, শালা, প্রত্যেকে হাতে ওপেন আর্মস, প্রত্যেকে হাতে এইভাবে লুঙ্গি পড়েছে, এরকম আর্মস খুলে দেখাচ্ছে। তারপরে আমরা পিছুচ্ছি, থানার আইসি পেছোচ্ছে, ওরা ঠেলছে। এইভাবে আমরা হঠাৎ দেখি পেছন দিকটা প্রায় 700-800 একই জাতের লোক, একই ধরনের, যারা ওই রকমভাবে মানে ওইখানে একটা বড় ঘটনা ঘটতো। আমি আইসিকে বললাম, আপনার 6 জন ফোর্স, তার মধ্যে 4 জন ওই দিকে, আপনি ইমিডিয়েটলি আমাকে গাড়ির কাছে পার করে দিন, আমার এই 15 জন কার্যকর্তাকে ওপার করে দিন। তখন আমরা 15 জন কার্যকর্তা, আমি তখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, প্রাণ ভয় দৌড়াচ্ছি, গুপ্তটা পেছন থেকে থানি করছে, গুলি চলছে। আমার কার্যকর্তার বাড়ির জানালার কাজ ফুটো হয়ে গুলি ঢুকে গেল। সেই দৌড়ানোর সময় আমার কার্যকর্তা একজনের মাথা বেড়েছে, সেলাই করেছে, দেখেছে? থানায় এসছে, সারা রাত ওরা থানা অবরোধ করেছে। ওখানে আইসি কিছু করতে পারেন, উনি মামলা করলেন। কাউন্টার কেস আমাকে আগ্নেয়াস্ত্র মামলা, আমাকেও একটা দিন, আমি নাকি আমিষ নিয়ে ঘুরে বেড়াই, পাবলিকদের বলি আমাকে বন্দুক দেখিয়ে ভোট দাও, মেলে গুলি চালিয়ে দেবো। আই এম দ্যাট ফুল। বা আমি আগ্নেয়াস্ত্র কি জিনিস আজ অব্দি হাতে করে দেখিনি। যাই হোক, আমি আর্মস কেসের আসামি, যেদিন নমিনেশন ফাইল করলাম সেদিন আমি বেল নিলাম। কিন্তু আমি একজন এলোপ্যাথি ডাক্তার, আমি সিম্প্যাথি চাই না। আমি আমার হকটা বুঝে নিতে চাই। আমি বুঝে নিতে চাই, মানুষ যদি আমাকে ভোট দেয়, হু আর ইউ টু স্টপ দ্যাট? কে অধিকার দিয়েছে? মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং সেই অধিকার প্রয়োগ করতে দিতে হবে ইলেকশন কমিশন। কারণ ক্যান্ডিডেটটা আমি যতদিন বেঁচে থাকবো, আমার উপস্থিতিতে আমার কোনো কার্যকর্তারা গায়ে একটা হাতের আঙুল, একটা আঁচল লাগতে দেবো। আই বি দেয়ার অ্যাট ওয়ান্স। দিস ইজ মাই কমিটমেন্ট। আপনার এই যে নির্বাচন হচ্ছে, আর একটা যে বিষয়টা বারবার উঠে আসছে, যে কুকথা, মানে বিজেপির তরফেও কিছু কুকথা বেরোচ্ছে, তৃণমূল তো মানে কোনো সীমানার বাইরে। এই যে কুকথার প্রচলনটা যেটা ঘটছে এখনকার দিনের রাজনীতিতে, এটাকে আপনি কীভাবে দেখেন? খেলা অনেক কিছু। দেখুন, আমি ধরুন এই প্রধানমন্ত্রীকে তুই বলা, অমিত শাহকে মোটা একটা, এই ধরনের যে বিভিন্ন রকম শব্দ আমাদের নাড্ডা ফাড্ডা, এই যে ব্যাপারগুলো, আমি মানুষ হিসেবে এই ধরনের কথাবার্তা পছন্দ করি। আবার আপনাকে পছন্দ নাও হতে পারে, আপনার মতাদর্শে আমি বিশ্বাসী নাও হতে পারি। আমি একটা অন্য ভাবনা নিয়ে, অন্য চিন্তা নিয়ে অন্যভাবে চলতে পারি, কিন্তু দিনের শেষে আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও ক্ষণকালের পৃথিবীতে এসেছেন, আপনাকেও জন্ম মৃত্যু এর ভেতর দিয়ে যেতে হবে। সুতরাং এইভাবে নিচে নামা, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, বাঙালির যেটা অহংকার, আমি মনে করি, আমি একজন বাঙালি হিসেবে মনে করি, আমার অহংকার আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমি বাঙালি বলে গর্ববোধ করি। সুতরাং বাঙালিরা রাজনীতি করতে গিয়ে এত নিচে নামবে, গালমন্দ, নোংরা ভাষা, অন্য নেতাকে অসম্মান করা, এটা আমি ঘোরতর বিরোধী। কিন্তু অন্যরা কি বলছেন সেটা বলার তো আমার কোনো রাইট নেই। এটা কি আপনার মনে হয় যে তৃণমূল আন্ডার প্রেশারে করছে? এটা মানে এখন এমন একটা চাপ তৈরি হয়েছে যে সে থাকবে কিনা, তার অস্তিত্ব থাকবে কিনা, অস্তিত্ব সংকট থেকে এই ধরনের কথা মুখ থেকে বেরিয়ে আসছে। আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমরা নেতা ভাবি,
যাদের আদর্শে আমি চলি, তারা তো বলে দিয়েছেন যে বাংলা থেকে তৃণমূল নামের দলটাকে উখড়ে ফেলে দেবেন, সমূলে সোপাটে বিনাশ হয়ে যাবে। কারণ তৃণমূল একটা সংগঠিত দল নয়। তৃণমূল দলটা তৈরি হয়েছিল শুধুমাত্র সিপিএমকে তাড়ানোর জন্য, সিপিএমের বিরোধ করার জন্য। তাদের নির্দিষ্ট কোনো নীতি নেই, মানে কী করবে, কী উদ্দেশ্য, কী লক্ষ্য, কী পরিষেবা, কী সংগঠন, কোনো জিনিসের মধ্যে কোনো বাঁধন নেই। এটা আমি বিরোধীর মুখে শুনতে ভালো লাগবে না, কিন্তু যে কোনো মানুষ দেখবে যেই আসলে তৃণমূলে ঢুকলো, তৃণমূলে একটা বড় নেতা হয়ে গেল, একটা বিশাল কিছু। আপনি দেখবেন পাহাড়ের যাকে 300-র ওপরে ইউপিএ মামলা দেওয়া ছিল, বিমান গুরু, তাকে এখন কোর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের জঙ্গলমহলের, আমি নামটা নাইবা বললাম, তিনিও এখন বড় জায়গায় আছেন। তো আমার মনে হয় না কাউকে এইভাবে অভিযুক্ত করা যায়, তাকে এইভাবে হ্রাস করা যায়, আবার তাকে টেনেও নেওয়া যায়। এটা আইন এটা বলে না। তাই যদি হয়, কেসগুলো যদি রাজ্য সরকার তুলতে পারে, তাহলে রাজ্য সরকার কেসগুলো দিয়েছিলেন কেন? মাঝখানে পড়ে যে পুলিশ অফিসারগুলো ডিউটি করছে, যাদের প্রাণ গেছে, ইয়াং ছেলে হারিয়েছে পুলিশের অফিসার দার্জিলিংয়ে, আপনারা জানেন সব, এই বিমল গুরুংয়ের সময় সেই ছেলেটির মা করা হয়েছিল। তাদের কি অবস্থা, তাদের কথা কে ভাবে? সাধারণ মানুষের কথা তো আগে সাধারণ মানুষ ভাবতে গিয়ে তুমি রাজনীতি করবে, একজনকে ইউপিএ মামলা দেবে, সে তোমার বিরোধ করেছে বলে, আবার যখন দেখবে হেরে যাচ্ছ, ঠুকে যাচ্ছ, আমাকে জিততে হবে, সুতরাং আমি তার ইউপিএ মামলা প্রত্যাহার করে নিলাম। কোথায় হেলি বা কে অধিকার দিয়েছে আপনাকে? এইভাবে চলতে পারে না। রাজ্যে কিছু আইন শৃঙ্খলা, কিছু নীতি, এগুলো আছে। আমাদের কিছু আমাদের যে ভারতীয় সংবিধানের তো কিছু আইন আছে, সংবিধানের বাইরে তো কেউ নয়। সুতরাং ইচ্ছে হলো তো আমাকে যেমন একটা অগ্নেয়াস্ত্র মামলা দিয়েছে, আমি তো তাজ্জব হয়ে গেলাম। আইসিকে বললাম, আপনি কখন দেখেছেন আমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে? তিনি বললেন, ম্যাডাম ওটা না হলে আমার এখানে থেকে বদলি হয়ে যেত। কি বলবো, হি ইজ অলসো আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, চাকরি করতে হবে। কিন্তু উনিও আলটিমেটলি ওদের কথাই শুনতে হবে। তো যে আইসি থাকবে তারই এই অবস্থা হবে। পুলিশ প্রশাসনকে ওরা আমাকে দিয়েছে, আমাকে প্রত্যেক দিন বলছে আপনার থ্রেট আছে, সিকিউরিটি থ্রেট আছে, লাইফ থ্রেট আছে। আমাকে প্রত্যেক দিন পুলিশ থেকে বলছে, স্টেটের পুলিশ, গাড়ির মধ্যে দুটো স্টেটের পুলিশ ইনফর্মার আমি নেইনি। আমি যা হবে একাই করবো, আমি এসব নেব। দিদি, এটাও তো সত্য যে এবারে বিজেপি যতজন প্রার্থী করেছে তাদের মধ্যে প্রায় যেমন 153 কিংবা 157 জন তারা প্রাক্তন তৃণমূল, কোনো না কোনো সময় তারা তৃণমূল করেছে। কোনো না কোনো সময় কথা ছেড়ে দিন, এখন কোনো না কোনো সময় একটা, আর ভোটের জন্য এই দলে আসে একটা। আপনি এটা দেখুন, তারা বিজেপি কতদিন করছে আর তৃণমূল কতদিন করেছে, সেই রকম প্রার্থীর সংখ্যা কত। আর একদম সত্য ভোটের জন্য এসছে, সেই রকম প্রার্থী হতো অনেক কম। আর যেটা আরও বক্তব্য, বিজেপির যে নীতি বা যে আদর্শ নিয়ে চলে, সেই আদর্শে যদি উদ্বুদ্ধ না হতে পারে, সেই আদর্শ মেনে যদি কাজ না করতে পারে, তাহলে আমার মনে হয় বিজেপি দল ফেলে দিতেও 2 সেকেন্ড টাইম নেবে। এটা আমার ধারণা। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে রাষ্ট্রীয় সমিতির মেয়ে, আমি জানি। আমি বিজেপিটা পরে করতে এসেছি, কিন্তু তার আগে আমি একটা রাষ্ট্রবাদী ভাবধারা এবং তার সঙ্গে যুক্ত ছিলাম। আমি বিশ্বাস করি যে এই পরিবারে একটি মেয়ে বিয়ে হয়ে যখন এই পরিবারে আসে না, তাকে এই নিয়ম নীতির সঙ্গে নিজেকে অভ্যস্ত করে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ভারতীয় জনতা পার্টির যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এখন 5 বছর 6 বছর হয়ে গেছে, একটা করাপশন ঘোটালা শুনেছে দেখাতে পারবে? এভরিথিং ইজ ডিজিটালাইজড। যাই হবে, কত টাকা এলো, কত টাকা গেল, কোথায় গেল, কী হলো, ডিজিটালাইজড। খুব কম করাপশনের রেট। সুতরাং আমার মনে হয় না এখানে এসে কেউ বেশি আগের সংসারের মতো করতে পারবে। দিদি, তৃণমূলের এই যে টেলি সিরিয়ালে
নায়িকা, সিনেমার নায়িকা, যেভাবে ওরা ক্রমান্বয়ে প্রার্থী করার ঝোঁক দেখিয়েছে, সেই দেখা দেখি বিজেপিও এমন এমন অভিনেত্রীদের নির্বাচন প্রার্থী হিসেবে তারা প্রার্থী করেছে, যেগুলো সাধারণ মানুষের কিন্তু খুব একটা নজরে ভালো হবে না। এবার যে প্রার্থীগুলো করা হলো, দেখা গেল তারা আবার গঙ্গাবক্ষে নৌকার মধ্যে মদন মিত্রের সঙ্গে নাচতে শুরু করে দিত। তো এটাও তো একটা বিশৃঙ্খলা। সেটা কি বিজেপিতে একটা ছিল এই বিশৃঙ্খলা? এই ধরনের তুমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু যে আমি সিনেমা লাইনের বেশি জানিও না, বুঝিও না, দেখিও না, আমি একেবারেই অনভিজ্ঞ। আমার বাড়ির ছোটো বাচ্চাটা কিন্তু আমার থেকে বেশি জানি, কারণ আমি ইন্টারেস্টেড নেই। মুভি একটা আড্ডা দেখি বা অন্য গান শুনি, তো আমার খুব বেশি পরিচিতি নেই। তারপরে দ্বিতীয় কথা, তাদের প্রার্থী করা। যদি আমরা ইতিহাসে দেখেছি, যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যখনই একজন ফিল্ম স্টার দাঁড়িয়ে যান, সে কিন্তু হারা সিটটা জিতে আসে। এটা তৃণমূল বহুবার করেছে, এবারও করেছে। ভারতীয় জনতা পার্টির দ্বারস্থ হতে আসে এরকম নায়ক নায়িকাও প্রচুর, এবং অনেক নায়িকা আছেন, অনেক সিরিয়াল এবং যারা বিজেপি জয়েন করেও জায়গা পান, প্রচুর আছে। এটা আপনারা হয়তো জানেন না, আমরা দলের ভেতরে আছি, ধরুন 100 জন জয়েন করলে হয়তো 5 জন কাজ পেয়েছে। সুতরাং এইটা দিয়ে দলকে বিচার করা যাবে না। আমাদেরও দাঁড় করাতে হয়েছে এই কারণে, তৃণমূল করছে আমাদের বোঝানো যে আমাদেরও ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের একটা আছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, গঙ্গা পক্ষটাকে আমি বুঝি না, আমি দেখিও নি, শুনিও নি, এই সম্বন্ধে আমি কমেন্টলেস। আমি এগিয়ে যাচ্ছি, এড়িয়ে না, এটা আমি যতদূর শুনেছি না, এটা আমি যতদূর শুনেছি, প্রথমে আমি একটু ওই ভিডিওটা কেউ আমার দেখিয়েছিল, আমি একটু আশ্চর্য হয়ে গেছি। বিশেষ করে শ্রাবন্তীকে আমি খুব ভালো করেছিলাম, খুব ভালো। শ্রাবন্তীর ওইটা দেখে পরে আমি খোঁজ নিলাম যখন ওর কাছে, বললাম আমরা এইটা অর্গানাইজ করেছে একটা সংস্থা, যেটা একটা সিরিয়াল এবং সিনেমাগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে, তারা ইনভাইট করেছে, তারা তৃণমূলকেও করেছে, আমাদেরও করেছে। এইবার তাকে ইনভাইট করবে, কার সাথে হবে, কে ভিডিও তুলছে, কী হচ্ছে, কিছুই জানি না। এটা কখন হয়েছে তাও জানি না। এটা একটা আমাদের চক্রান্ত, এবং আমরা শিকার হয়েছি। তবু আমি ওকে বলেছি, যখন আমরা ভারতীয় জনতা পার্টির দলটা করেছি, আমাদের একটু সাবধানে করতে হবে, এবং আমাদের প্রত্যেককে এই ব্যাপারে হুঁশিয়ার হতে হবে যে আমাদের গায়ে কেউ কালি আছে লিপ্টে, ভবিষ্যতে নিশ্চয়ই টিভি সিরিয়াল জন্য। আচ্ছা, এবার বলুন আসল জায়গা, যেটা থেকে আপনার কি মনে হয় পূর্বাভাস কি হতে পারে? বিধানসভার এই যে হতে পারে, মানে 200 বেশি সিট পাবো আমরা। সেটা তো আপনারা বলছেন, তৃণমূলও বলছেন। মমতা তো রেগুলার বলা শুরু করেছে এখন যে আমরা 220টা পাবো, তার মধ্যে কিছু লোক বিজেপি চলে যাবে পয়সা টয়সা নিয়ে, সেই জন্য আমরা 220টা সিট চাই। সিঙ্গুরকে প্রকাশ করা করেছে মমতা। একজন মুখ্যমন্ত্রী সম্বন্ধে আমি কি বলবো বলুন, আমি তো ওইভাবে বলতে পারবো না, বলা উচিত না। এখনো উনি মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কিন্তু অতীতে আমরা দেখেছি অনেক বেশি কথা বলেন, এগুলো না বললেও চলে। কারণ ভোটের রেজাল্ট কী হবে, মানুষগুলোকে ভোট বাক্স বলবে, এবং টাইমিং সেকেন্ড মে বলা যাচ্ছে, এত কিছু কমেন্ট করে। কারণ মানুষের চোখের ভাষা, মানুষের অনুভূতি, তাদের ইশারা, সেগুলো দিয়ে আমরা অতি সহজে আন্দাজ করতে পারি যে ভোটটা কোন দিকে যাচ্ছে, মানুষ কাকে চায়। এর উপরে মুখের জন্য আমি এখন বললাম যে আমি বলতে হবে না, ভোট কারা দেবে, মানুষ দেবে। ভোট কোথায় দেবে, বুথে দেবে, কাকে দেবে, প্রার্থীকে দেবে। প্রার্থী চেঁচালে হবে না, মানুষকে বলতে হবে তাকে ভোট দিচ্ছে। মানুষের ভাষা করতে হবে, আমি মানুষের মধ্যে মানুষের চোখের ভাষা করে বলতে পারি। তৃণমূল কেউ চাইছে, খুব কম লোক চাইছে, তারা ওদের আশ্রিত, সুযোগ সুবিধা পায় এবং স্ট্যান্ড করে দল করে, আসার রাস্তা নেই। শুধুমাত্র তারাই তৃণমূল করছে। নীতিগতভাবে, আদর্শগতভাবে কোনো মানুষ তৃণমূলের পাশে নেই।
এটুকু আমি বলতে পারি। আজ এখানে শেষ করছি। এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইল স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ, আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে। আমরা আপনাদের এই খবর শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। তাই আজ এখানে শেষ করছি। আমরা আছি, আমরা থাকবো আপনাদেরই পাশে। নমস্কার।